বাংলাদেশ ছোট্ট দেশ, বিশাল জনসংখ্যা, 20 কোটি লোক কম বেশি হবে, কিন্তু শেয়ার বাজার 4 থেকে 5 লাখ অ্যাক্টিভ লোক। উন্নত দেশে যেখানে বেশিরভাগ শিক্ষিত মানুষই শেয়ারে বিনিয়োগ করেন, আমরা সেখানে শেয়ারকে যত নেগেটিভ জিনিস আছে সবগুলা দিয়ে জড়িয়ে ফেলেছি। তার কারণ হলো শেয়ারের সঠিক ধারণাটি আমাদের মধ্যে দেওয়া হয়নি, দেওয়ার চেষ্টা করা হয়নি। আমার পড়াশোনা বিজনেস নিয়ে, চাকরি ব্যাংকে, 15 বছর 5টা ব্যাংকে। আমি নিজেই বুঝতাম না শেয়ার আসলে বাস্তবে কি। সেই 300 বছরের কিছু আগের কনসেপ্ট পড়াশোনা করে পরীক্ষা পাশ করে এসেছি। কাজে শেয়ার যখন বাস্তবতায় বুঝলাম, শেয়ার যখন ওয়ারেন বাফেটের কাছ থেকে শিখলাম, নিলাম, তখন দেখলাম আপামর জনসাধারণের জন্য শেয়ার একটি ভালো বিনিয়োগ মাধ্যম। কিন্তু বাংলাদেশে নেগেটিভ ধারণাগুলাই বেশি প্রচার পেয়েছে। এমনকি আমি অনেক সময় রহস্য করে চুপচাপ থাকি কথা উঠলে শেয়ার নিয়ে। দেখি অনেক বক্তৃতা দিচ্ছেন কেউ একজন, বললাম আপনি কি শেয়ার নিয়ে কোনো বই পড়েছেন? না। আপনার কি বিও অ্যাকাউন্ট আছে? না। আসলে আমাদের দেশে সবাই বিশেষজ্ঞ, যে কোনো বিষয়ে বলে দেন, কিন্তু এতে অসুবিধাটা কোথায় হচ্ছে? অসুবিধাটা হচ্ছে যে বাস্তব কথাগুলো আমাদের সামনে উঠে আসছে না। আর সেই বাস্তবতা তুলে ধরতে আমরা আছি ইনভেস্টালয় থেকে যত রকম সাহায্য দরকার শেয়ার বিনিয়োগে, সেগুলো আমরা করে থাকি। তার আগে আসুন আমরা নেগেটিভ ধারণাগুলো নিয়ে একটু আলোচনা করি। প্রথম কথা, শেয়ার মানেই জুয়া খেলা। আমাদের কাছে বিশেষভাবে পরিচিত এই টার্মটাই, শেয়ার মানেই জুয়া খেলা। না, শেয়ার মানেই জুয়া খেলা নয়। ছুরি মানেই খুনের অস্ত্র নয়। ছুরি দিয়ে প্রধানত কাটাকাটি হয়, সবজি কাটা হয়, মাছ কাটা হয়, খুন 2-1 জন করেন। কিন্তু শেয়ার বাজারে, হ্যাঁ, একটা কথা ঠিক, শেয়ার বাজারে আমরা যারা আছি তারা জুয়া খেলতেই আসি। কিন্তু জুয়ারি না হয়ে জুয়া খেলা যেমন ঠিক নয়, সাঁতার না শিখে সাঁতার কাটতে যাওয়া যেমন ঠিক নয়, গুলি চালনা না শিখে যেন বন্দুক চালানো ঠিক নয়, তেমনি শেয়ার বাজার না বুঝে একটা ভ্রান্ত ধারণা নিয়ে শেয়ারে টাকাওয়ালা হতে আসাটাই বড় বোকামি। আর সেই বোকামির খেসারতি আমরা দিচ্ছি, এবং এই জন্যই 90% লোক শেয়ার বাজারে লস করেন। তাহলে ছোট্ট সিম্পল ভাবে চিন্তা করি, শেয়ার হলো একটা কোম্পানির মালিকানার অংশ। ওই কোম্পানি ব্যবসা করার জন্য টাকা দরকার, ব্যাংকের কাছে গেল, টাকা পাবে, আজকে রাত্রে থেকে ইন্টারেস্ট চার্জ হবে। এই ইন্টারেস্ট একটা নতুন কোম্পানি দিবে কোত্থেকে? তার তো প্রফিটে যেতে সময় লাগবে। তাই তো পুঁজিবাজারের উদ্ভব, যে আসুন পাবলিকের কাছ থেকে আমরা টাকা নিই, পাবলিককে আমার পার্টনার বানিয়ে দিই। তাহলে এইভাবে যদি আমরা চিন্তা করি, শেয়ার মানে তো জুয়া খেলা নয়। হ্যাঁ, আরেকটা কথা খুব প্রচলিত, শেয়ার বাজারে ঢুকলেই মানুষ নিঃস্ব হয়ে যায়। না, শেয়ার বাজার দিয়ে পৃথিবীর সেরা ধনীও হওয়া যায়, এবং ওয়ারেন বাফেট এই শেয়ার বিনিয়োগ করেই একটানা 30টি বছর পৃথিবীর সেরা ধনীর তালিকায় ছিলেন। কিন্তু তার এই হিস্ট্রিটা কি? বিশাল ধৈর্যের ইতিহাস। এবং উনি বলেছেন, শেয়ার মার্কেট ইজ এ ডিভাইস টু ট্রান্সফার মানি ফ্রম দ্য ইম্পেশেন্ট টু দ্য প্যাশেন্ট। অর্থাৎ শেয়ার মার্কেট হলো সেই কৌশল যেখানে অধৈর্যশীল লোকের কাছ থেকে ধৈর্যশীল লোকের কাছে টাকা যায়। কাজে টাকা আপনার কম হোক, টাকা আপনার বেশি হোক, সেটা ফ্যাক্টর নয়। আপনার যদি ধৈর্য না থাকে তাইলে শেয়ার বাজারে আসবেন না। হ্যাঁ, এই কথার প্রেক্ষিতে বেশিরভাগ লোককে আমরা বলতে শুনি, না ভাই আমারও তো ধৈর্য নাই। এটা একদম ভুল কথা। আমাদের সবার ধৈর্য আছে, এবং বাঙালির ধৈর্য আরো বেশি। কারণ বাঙালি একটা ঘর বানালেও 3 পুরুষের চিন্তা করে ঘর বানায়। দরকার একটা পিলার, 4টা পিলার দিয়ে দেয়। কাজী ধৈর্যের আমার অভাব নাই, আমার অভাব প্ল্যানিং এর। শেয়ার মার্কেট মানে T+3 T+2, 3 দিন পরে বেচে দিব, লাভ হয়ে যাবে, সেই ধারণা থেকে বের না হতে পারলে আমাদের ধৈর্য আসবে না। কাজে আমাদের ধৈর্যের অভাব নয়, আমাদের অভাব কনসেপ্টের। সেই কনসেপ্টটাকে বদলে দিলেই
আমাদের শেয়ার সম্বন্ধে পজিটিভ ধারণা তৈরি হবে। আরেকটি নেগেটিভ ধারণা শেয়ার নিয়ে, যে শেয়ার নিয়ে নিয়মিত আয় করা যায় না, প্যাসিভ ইনকাম তৈরি করা যায় না। হ্যাঁ, আপনার এই ধারণাটা ঠিক যে শেয়ার দিয়ে সঞ্চয়পত্র বা এফডিআর এর মতো মান্থলি বেসিসে ইনকাম আপনার অ্যাকাউন্টে ঢুকবে না। কিন্তু একটু বুদ্ধি করে চললে, একটু নিজের মতো করে মেকানিজম করে ফেললে আপনি প্রতি মাসেই প্রফিট বের করতে পারবেন। কেনা বেচা করা নয়, ট্রেড করে নয়, একদম ডিভিডেন্ড দিয়েই। মনে করেন আপনি 10টা কোম্পানি চয়েস করলেন। কিছু কোম্পানি আছে বাংলাদেশে জুন এন্ডিং শেয়ার, মানে তাদের ফাইন্যান্সিয়াল অর্থ বৎসর হলো জুলাই টু জুন, আর ব্যাংক এবং ফাইন্যান্স কোম্পানিগুলোর অর্থ বৎসর হলো জানুয়ারি টু ডিসেম্বর। কাজে 2টা সিজন আছে। আপনি এই 2টা সিজনের গ্রুপে ভাগ করে 10 থেকে 12টা কোম্পানি ক্যাটাগরি ভালো কোম্পানি শেয়ার কিনলেন। তাদের যে বোনাস শেয়ার দেয় এবং ক্যাশ ডিভিডেন্ড দেয়, পুরোটাই আপনি বছর শেষে এনক্যাশ করে নিবেন এবং এনক্যাশ করে একটা বছরের জন্য ধৈর্য ধরে আপনি এটা একটা ব্যাংক অ্যাকাউন্টে জমা করেন। পরের বছর 12 দিয়ে ভাগ দিয়ে খরচ করেন। আমি তো দেখেছি যে এখানে 12 থেকে 15% রিটার্ন বের করা সম্ভব। তবে হ্যাঁ, প্রতি বছর একই হারে দিবে না। কোনো বছর 25% হতে পারে, 30% হতে পারে, কোনো বছর 6-7% হতে পারে। বাট অ্যাভারেজ করলে 5 থেকে 10 বছরের পরিকল্পনা করলে কোনোভাবেই আপনি সঞ্চয়পত্র বা এফডিআর এর চেয়ে কম পাবেন না। সঞ্চয়পত্র এফডিআর আরেকটা ঝুঁকি আছে, যে ঝুঁকিটার কথা আমরা সাধারণত বুঝতেই পারি না, নিতেই পারি না। সেটা হলো, দেশ যত উন্নত হবে, দেশ যত ফাইন্যান্সিয়ালি সলভেন্ট হবে, স্ট্রাকচার্ড হবে, সঞ্চয়পত্র এফডিআর কিন্তু কমে যাবে। শেয়ার বাজার বাড়বে, পুঁজি বাজার বাড়বে। কাজেই যদি আপনি উন্নত সুন্দর ভবিষ্যৎ দেখেন বাংলাদেশের, হ্যাঁ আমরা দুরাশা মনে করি, বাট মালয়েশিয়া একসময় আমাদের চেয়ে খারাপ অবস্থানে ছিল, সিঙ্গাপুর তো আরো খারাপ ছিল। কাজে বদলাতে বেশি দিন লাগে না। একজন সেই রকম নেতা দরকার যে দেশকে নিয়ে ভাববে, যে পার্সোনাল সমর্থ স্বার্থ বিসর্জন দিবেন। কাজে হতেও পারে মালয়েশিয়ার মহাতীর মোহাম্মদ, ওইভাবে তো আমরা আগে জানতাম না যে এরকম একজন নেতা আমরা পাবো, হয়ে গেল। তা আমরাও আশা করতেছি সেরকম আসবেন। তখন কি হবে? সাধারণের জন্য একটা খারাপ দিক হবে, সঞ্চয়পত্র এফডিআর রেট কমে যাবে। কারণ পৃথিবীর কোনো উন্নত দেশে এত সঞ্চয়পত্র এফডিআর নেই। তখন আমাদেরকে শেয়ারের দিকে বিনিয়োগ করতে হবে। কিন্তু এই শেয়ারে বিনিয়োগ করতে গেলে তো তখন হয়তো দেখবেন অনেক দাম বেড়ে গেছে, অনেক কিছু, কারণ সবাই যখন ঢুকবে তখন শেয়ারের রিটার্ন, ডিভিডেন্ড রিটার্ন কম্পারেটিভলি কমে যাবে। কাজে দিস ইজ দ্য হাই টাইম টু ইনভেস্ট ইন শেয়ার ফর লং টার্ম উইথ প্রপার প্ল্যানিং। আপনি বোঝেন না, আপনি জানেন না ঠিক মতো, আমরা তো আছি আমাদের অভিজ্ঞতা শেয়ার করার জন্য। আসুন না একসাথে বসে আপনার পরিকল্পনাটা গুছিয়ে করি। আশা করি আপনার শেয়ার নিয়ে নেগেটিভিটি কমে যাবে। আরেকটা জিনিস, একটা নেগেটিভ জিনিস, সেটা হলো কি, শেয়ার মানে ঝুঁকিপূর্ণ। শেয়ার ঝুঁকিপূর্ণ নয়। ইট ইজ দ্য ইনভেস্টর হু ইজ রিস্কি, নট শেয়ার। বিনিয়োগকারী ঝুঁকিপূর্ণ, কারণ বিনিয়োগের অস্থিরতা করে। 20 টাকা দিয়ে কম কিনলো, 2 টাকা কমে গেলেই এটা বিক্রি করে দেয়। আগে দেখতে হবে কেন এটা আমরা করি, সেটা একটা ফ্যাক্টর। কারণ আমরা বুঝি না এটা কত দামে কেনা উচিত, কত দাম থাকা উচিত। সেই অ্যাসেসমেন্টটা যিনি জানবেন তিনি এত অস্থিরতা করবেন না। কাজে শেয়ার মানে ঝুঁকিপূর্ণ নয়। ঝুঁকিপূর্ণ হলো আমাদের অজ্ঞতা, ঝুঁকিপূর্ণ হলো আমাদের লোভ। আপনি দেখেন, আমরা একটা ডাটা দিয়ে দিব আমাদের লিস্টে, যে জাস্ট ফেলে রাখার কারণে কোন শেয়ার 20-25 বছরে বিনিয়োগ 50 থেকে 100-150 গুণ হয়েছে, শেয়ার সংখ্যা বেড়েছে। তাইলে শেয়ার ঝুঁকিপূর্ণ কিভাবে হয়? শেয়ার সংখ্যা তো কমে না, বরং বাড়ে। অন্য কোথাও আপনার 10 ভরি স্বর্ণ তো বাড়ার কোনো চান্স নাই। আপনি 10 বিঘা জমি কিনছেন, জমির দিকে খেয়াল না করলে কি হয়? আইল ছেলেও মানুষ জমি কমিয়ে ফেলে, তারপর দেখা যায় এর নামে ওর নামে জমি উঠে যায়। কিন্তু শেয়ারে আপনার ওই পোর্টফোলিওটা যদি বোনাস শেয়ার দেয়, অটোমেটিক এসে যোগ হয়।
ক্যাশ ডিভিডেন্ড যা দিচ্ছে বছর বছর আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলে যাচ্ছে। তাহলে শেয়ার মানে ঝুঁকিপূর্ণ নয়, আমরা ঝুঁকিপূর্ণ, আমরা বিনিয়োগকারীরা ঝুঁকিপূর্ণ। এরপরে আরেকটা নেগেটিভ ধারণা যে গরিব ও মধ্যবিত্তের জন্য শেয়ার বিনিয়োগ নয়, যাদের অঢেল পয়সা আসে তাদের জন্যই কেবল শেয়ার বিনিয়োগ। একদম ভুল। শেয়ারকে প্যাসিভ ইনকামের রাস্তা হিসেবে নেন, প্যাসিভ ইনকামের উৎস হিসেবে নেন। মধ্যবিত্তের জন্য, গরিবের জন্য সবচেয়ে বেশি উপযোগী হবে শেয়ার। কারণ গরিব মধ্যবিত্ত চট করে জমি কিনতে পারে না, চট করে ব্যাংকে গিয়ে এফডিআর করতে পারে না, কারণ এফডিআর করতে 50,000 1 লাখ টাকা লাগে। কিন্তু শেয়ার এনি অ্যামাউন্ট ইউ ক্যান ইনভেস্ট এনি টাইম, যে কোনো সময় আপনি যে কোনো পরিমাণ টাকা বিনিয়োগ করতে পারেন এবং বাংলাদেশের সবচেয়ে ভালো কোম্পানিটা আপনি কিনতে পারেন। কাজে এটা একটা বিশাল সুযোগ, অফুরন্ত সুযোগ ব্যবসাতে বিনিয়োগ করার। আমি ব্যবসা করতে জানি না, আমি ব্যবসা করতে পারবো না, কিন্তু আমি শেয়ার কিনতে পারবো, আমি ব্যবসা বুঝি আর না বুঝি। এবং এটার জন্য বেসিক আইকিউ থাকতে হবে। কেন গরিব এবং মধ্যবিত্তের জন্য শেয়ার বিনিয়োগ দরকারি? কারণ গরিব এবং মধ্যবিত্তরা দৈনন্দিন যে ইনকাম করে, মাসে যে ইনকাম করে, সেই টাকা পুরোটাই খরচ করে ফেলে তার পারিবারিক কাজের জন্য। তার কোনো এক্সট্রা সেভিংস থাকে না সাধারণত। কিন্তু 6 মাস 1 বছর পর পর কোনো না কোনো বড় খরচ চলে আসে। এই খরচটা তখন কি করতে হয়? এই খরচটা তখন ধার করে, লোন করে ম্যানেজ করতে হয়। এই ধার লোন শোধ করতে করতে আরেকটা বড় খরচ চলে আসে। সেই জায়গা থেকে যদি আমরা বের হতে চাই, আমাদেরকে একটা প্যাসিভ ইনকামের রাস্তা করতে হবে। এবং আমি মনে করি আমার এই 3 বছর মানে 3 যুগের অভিজ্ঞতা দিয়ে বলতে পারি, দ্য বেস্ট অ্যাসেট ইন দ্য ওয়ার্ল্ড ইজ শেয়ার। বাট ভালো শেয়ার হতে হবে, যার ব্যবসা ভালো আছে। হ্যাঁ, একটা ধারণাটা ঠিকই, বাট ভুলভাবে আমরা ব্যাখ্যা করি। সেটা হলো কি, যে শেয়ারে তো ডিভিডেন্ড ইল কম। কথার কথা, 200 টাকা 220 টাকার স্কয়ার ফার্মা 12 টাকা ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে, তাইলে পার্সেন্টেজে কত হয়? 6%। কিন্তু এটাই তো সব নয়। একটা এই স্কয়ার ফার্মা 10 টাকার শেয়ার 27 টাকা লাভ করেছে। যারা 10 টাকায় কিনেছিল সেই আগের কথা, তাদের এখন কস্টিং কত আছে জানে? একটা শেয়ারে 35টা শেয়ার হয়েছে গত 20 বছরে। তাইলে একটা শেয়ারে 35টা হওয়া মানে 10 টাকারে 35 দিয়ে ভাগ করলে একদম পয়সায় চলে আসছে তার কস্টিং। তার তো আর লস হওয়ার কোনো চান্স নেই। এবং তার ডিভিডেন্ড কি হবে? যখন 10 টাকা যদি আপনার কস্টিং 2 টাকা আসে, তাইলে যা ডিভিডেন্ড হবে তা 5 গুণ হবে। কথার কথা, 20% ডিভিডেন্ড দিলে আপনার কস্টিং আছে এখন 2 টাকা একটা শেয়ারের, তাহলে আপনি 100% পাবেন। মানে কি? 1 লাখ টাকা 1 লাখ টাকা পাবেন। এই জন্যই বলা হয়েছে শেয়ার হলো ধৈর্যের সাথে বিনিয়োগ করতে হবে, ভুলে যেতে হবে। অন্য সবকিছু ভুলে গেলে কোনো রিটার্ন আসে না, কিন্তু শেয়ার ভুলে গেলে সবচেয়ে বেশি রিটার্ন আসে। এটা শেয়ারের আরেক অদ্ভুত ক্ষমতা। কেন আসে? এটার উত্তর আইনস্টাইন দিয়েছেন। কম্পাউন্ডিং ইজ দ্য 8th ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড। শেয়ারে কম্পাউন্ডিং হয়। কিসের কম্পাউন্ডিং হয়? ব্যবসার কম্পাউন্ডিং হয়। মনে করেন আজকে আপনি একটা কোম্পানি কিনলেন, সাপোজ স্কয়ার ফার্মাই কিনলেন, তার যদি 40,000 লোক খাটে আজকে, এক সময় তো এটা ছিল 5,000 লোক। কাজে তার লোক যত বাড়ছে, শ্রম কম্পাউন্ডিং হচ্ছে, সুনাম যত বাড়ছে, ব্যবসায় কম্পাউন্ডিং হচ্ছে, তার ক্যাপিটাল কম্পাউন্ডিং হচ্ছে। কাজে শেয়ারের পেছনে যে কার্যক্রমগুলো আছে, সমস্ত কার্যক্রমগুলো কম্পাউন্ডিং, যদি আপনার কোম্পানি চয়েস ঠিক থাকে। আর যদি কোম্পানি চয়েস ভুল থাকে তাহলে তো হবেই। এখন হ্যাঁ, এই জায়গাটা তো বলা হয়েছে যে আমি তো এত বিজ্ঞ নই যে আমি সবগুলা ভালো কোম্পানি কিনতে পারবো। হ্যাঁ, সবগুলা ভালো কোম্পানি কেনার দরকার নেই। 10টা ভালো কোম্পানি কিনেন, 2টা যদি খারাপও এর মধ্যে পড়ে যায়, আপনি চেঞ্জ করতে পারবেন। চেঞ্জ না করলেও বাকি 8টা যা দিবে তাতেই আপনার যথেষ্ট রিটার্ন হবে। কিন্তু একটা জায়গাতেই 10 বছরের নিচে পরিকল্পনা করবেন না শেয়ার বিনিয়োগ নিয়ে। 10 বছর পর থেকে আসলে হিসাব মিলে, এর আগে মিলে না। অনেকেই বলেন আমাকে যে আমিও তো 10 বছর ধরে আছি শেয়ারে, কই আমার সেই শেয়ারটা তো পড়ে আছে ওই একই জায়গায়। হ্যাঁ, আপনি 10 বছর পরিকল্পনা করে কিনেন নাই, কিনেছিলেন একটা নিউজ পেয়ে, গুজবে।
তারপর দাম কমতে কমতে নাই হয়ে যাচ্ছে দেখে আটকে আছেন, সেইটা করলে হবে না। পরিকল্পনাটাই 10 বছরের থাকবে এবং বলা হয় যে শেয়ার বিনিয়োগ মানে বিয়ে করার মতো, আর শেয়ার ট্রেডিং মানে ডেটিং করার মতো। কাজে যখন আপনি বিয়ে করার পরিকল্পনা করবেন ওই মেয়েটার অনেক কিছু দেখে আপনি হিসাব করবেন, তেমনি সেম যখন আপনি লং টার্ম বিনিয়োগের চিন্তা করে শেয়ার কিনবেন, আপনি কিন্তু যে কোনো শেয়ার কিনবেন না, আর যে কোনো শেয়ার না কিনলে আপনার লসের ঝুঁকিও কমে যাবে। আরেকটা কথা, নেগেটিভ কথা আমি শুনি যে বাংলাদেশের শেয়ার বাজারে এইসব গ্রামার চলে না। গ্রামার আসলে সারা পৃথিবীর শেয়ার বাজারের জন্যই একই। জুয়া খেলা যেটা দেখি এটা অন্য পৃথিবীতে হয়, অন্য শেয়ার মার্কেট হয়, আমাদের এখানে হয়, বরং অন্য জায়গায় বেশি হয়। আমাকে তো ওই দিন একজন ফোন দিলেন যে দাদা আপনাদের আর কি পড়ে শেয়ারের দাম, আমার 800 ইউরোর একটা শেয়ার এখন 8 ইউরোতে নেমে গেছে। কাজেই শেয়ার মার্কেটে দাম পড়বে, দাম উঠবে, আমাকে বুঝে শুনে কিনতে হবে। বাজারের সাথে রানিং ট্রেনে উঠতে গেলে আমাকে মাথায় নিতে হবে আমার না উঠতে পারার যেমন ঝুঁকি আছে, তেমনি অ্যাক্সিডেন্ট হওয়ারও ঝুঁকি আছে, এবং তাই ঘটছে। ডাটার নির্ভরযোগ্য নয়, এটা আরেকটা কথা, যে আমরা যে ইপিএস বিবেচনা করব, এনএবি বিবেচনা করব, প্রফিটেবিলিটি দেখব এবং রিটার্ন হিস্ট্রি দেখব, এগুলা কি নির্ভরযোগ্য ডাটা? আপনার চিন্তা করতে হবে না। যদি কোম্পানির সুনাম থাকে, কোম্পানির ম্যানেজমেন্ট থাকে, আমার আপনার কয়টা শেয়ার? মেইন শেয়ার স্পন্সরদের কাছে। খারাপ কোম্পানি দেখবেন স্পন্সরদের কাছে শেয়ার সংখ্যা কম, আবার এই বাড়ে এই কমে, কিন্তু ভালো কোম্পানিতে দেখবেন স্পন্সররা শেয়ার মোটেই ছাড়েন না, কারণ তারা ব্যবসার লাভের অংশ পাচ্ছেন। কাজে যেমন বাটাতে দেখবেন 90% শেয়ার স্পন্সরদের কাছে, এরকম ভালো ভালো কোম্পানিতে বেশিরভাগ শেয়ার স্পন্সরদের কাছে। কাজে তারা তার লাভ দেখেই লাভ দিতে হবে। ইপিএস ভালো হলেই তার ডিভিডেন্ড হবে। কাজেই আপনার জন্য তারা ফাইন্যান্সিয়ালস রেডি করেন না, তাদের সাথেই তারা ফাইন্যান্সিয়ালস করেন, ব্যবসা করেন। আমরা তো ক্ষুদ্র অংশ মাত্র। কাজেই যদি কোম্পানির গুডউইল থাকে, যদি কোম্পানির ব্যবসা ভালো থাকে, তবে কেন তারা অন্যরকম, হ্যাঁ ট্যাক্স ইভিট করার জন্য হয়তো একটু আধটু এদিক সেদিক হয়, সেটা আমরাও করি, এইটুক সেটা আমার এই যে বিনিয়োগের জন্য খুব একটা সমস্যা নয়।